যেভাবে বুঝবেন আপনি অন্য কারো দ্বারা ম্যানিপুলেট হচ্ছেন। মানুষ স্বাভাবিকভাবেই একে অপরকে প্রভাবিত করে, কিন্তু যখন সেই প্রভাব গোপনে স্বার্থসিদ্ধির জন্য এবং আপনার অনুভূতি বা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, তখন সেটিই ম্যানিপুলেশন। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষ বিভিন্ন কৌশল, যেমন চার্ম, গিল্ট, সাইলেন্ট ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাংলাদেশের প্রেক্ষাপটেও সামাজিক, পারিবারিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের আচরণ বাড়ছে। বিশেষ করে স্মার্ট ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের আচরণকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। তাই সচেতন হওয়া এখন সময়ের দাবি। নাম্বার ১, আপনি সবসময় নিজেকে দোষী মনে করেন। যদি দেখেন আপনি প্রতিটি বিষয়ে নিজেকে দোষী ভাবছেন, তাহলে সতর্ক হন। ম্যানিপুলেটররা ইচ্ছাকৃতভাবে গিল্ট তৈরি করে যাতে আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শামসুন আরেফিনের এক গবেষণায় দেখা গেছে আত্মসম্মান কমে গেলে মানুষ সহজে অন্যের প্রভাবে চলে যায়। তারা এমনভাবে কথা বলে যেন ভুল সবসময় আপনারই। এতে আপনি নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা হারান। ধীরে ধীরে আপনি নিজের সিদ্ধান্তের চেয়ে তার কথাকেই বেশি গুরুত্ব দেন। নাম্বার ২, বাস্তবতা নিয়ে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। ম্যানিপুলেশন অনেক সময় গ্যাস লাইটিং আকারে হয়। এতে আপনাকে এমনভাবে বোঝানো হয় যে আপনার স্মৃতি বা অনুভূতি ভুল। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখানো হয়েছে কর্মক্ষেত্রে এই কৌশল ব্যবহার করে মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়। বাংলাদেশেও অফিস ও পরিবারে এই প্রবণতা দেখা যায়। আপনি বারবার ভাবতে থাকেন, সমস্যাটা কি আসলেই আমার? এই বিভ্রান্তি তৈরি করাই ম্যানিপুলেটরের লক্ষ্য। নাম্বার ৩, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। যখন আপনি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান বা অন্যের অনুমতি ছাড়া কিছু করতে পারেন না, তখন বুঝবেন আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন। প্রাইম ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে প্রযুক্তি ও তথ্যের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব। একইভাবে মানুষও মানসিকভাবে অন্যকে নিয়ন্ত্রণ করে। আপনি ধীরে ধীরে স্বাধীনতা হারাতে থাকেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে গেলে নির্ভরশীলতা বাড়ে। নাম্বার ৪, আপনাকে আলাদা করে ফেলা হয়। ম্যানিপুলেটররা আপনাকে পরিবার বা বন্ধুদের থেকে দূরে রাখতে চায়, কারণ একা মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। বাংলাদেশি সমাজবিজ্ঞানীদের মতে সামাজিক বিচ্ছিন্নতা মানসিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। তারা আপনাকে বোঝায় ওরা তোমার ভালো চায় না। এতে আপনি শুধু তার উপর নির্ভরশীল হয়ে পড়েন। এটি একটি বড় সতর্ক সংকেত। নাম্বার ৫, অতিরিক্ত প্রশংসা ও হঠাৎ অবহেলা। প্রথমে তারা আপনাকে অনেক প্রশংসা করবে, পরে হঠাৎ দূরে সরে যাবে। মনোবিজ্ঞানে এটাকে ইমোশনাল ম্যানিপুলেশন বলা হয়। এতে আপনি সেই আগের ভালোবাসা ফিরে পেতে তাদের কথা মানতে শুরু করেন। গবেষণায় দেখা গেছে এই ধরনের আচরণ মানুষের আবেগকে নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশেও এটি সম্পর্কগুলোতে খুব সাধারণ। এটি এক ধরনের মানসিক ফাঁদ। নাম্বার ৬, ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা। কখনো তারা সরাসরি বা পরোক্ষভাবে ভয় দেখায়, যেমন আমার কথা না শুনলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। সাইবার সিকিউরিটি গবেষণায় বলা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মানুষকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। একই কৌশল ব্যক্তিগত সম্পর্কেও ব্যবহৃত হয়। ভয় মানুষের যুক্তিবোধ কমিয়ে দেয়, তখন আপনি সহজেই নিয়ন্ত্রণে চলে যান। নাম্বার ৭, আপনার দুর্বলতা ব্যবহার করা। ম্যানিপুলেটররা আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে, যেমন ভয়, একাকিত্ব, ভালোবাসার চাহিদা। গবেষণায় বলা হয়েছে মানুষ অন্যের দুর্বলতা জেনে সেই অনুযায়ী কৌশল ব্যবহার করে। বাংলাদেশি প্রেক্ষাপটে এটি পরিবার ও সম্পর্কের মধ্যে বেশি দেখা যায়। তারা জানে কোথায় আঘাত করলে আপনি নরম হয়ে যাবেন, এটিই তাদের শক্তি। নাম্বার ৮, আপনি না বলতে পারছেন না। সবচেয়ে বড় লক্ষণ হল আপনি না বলতে পারছেন না। আপনি জানেন বিষয়টি ভুল, তবুও মানতে বাধ্য হচ্ছেন। এটি মানসিক নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন এভাবে থাকলে ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায়। আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে শুরু করেন, তখন আপনি আর নিজের মতো থাকেন না। ম্যানিপুলেশন খুব সূক্ষ্ম একটি বিষয়, যা অনেক সময় বুঝতেই দেরি হয়ে যায়। কিন্তু উপরের লক্ষণগুলো খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন কিনা।
সচেতনতা, আত্মসম্মান এবং নিজের সীমা নির্ধারণ, এই ৩টি জিনিস আপনাকে রক্ষা করতে পারে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে বারবার ছোট করে, বিভ্রান্ত করে বা নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটি ভালোবাসা নয়, এটি একটি মানসিক ফাঁদ। তাই নিজের মূল্য বুঝুন, দৃঢ় থাকুন এবং প্রয়োজন হলে না বলতে শিখুন। বংশ দেখে নয়, সম্পর্ক গড়ুন চরিত্র দেখে। মানুষের জীবনে সম্পর্ক একটি অমূল্য সম্পদ। অনেক সময় আমরা সম্পর্ক গড়ার ক্ষেত্রে বংশ, পারিবারিক মর্যাদা কিংবা সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেই, কিন্তু বাস্তবতা হল বংশ নয়, মানুষের চরিত্রই তার প্রকৃত পরিচয় বহন করে। একটি ভালো পরিবারে জন্ম নেওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়, আবার সাধারণ পরিবার থেকেও অসাধারণ চরিত্রের মানুষ উঠে আসতে পারে। তাই সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের গুণাবলীকে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। বিয়ে, আত্মীয়তা কিংবা বন্ধুত্ব, সব ক্ষেত্রেই চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বেডস জানিয়েছে, বৈবাহিক জীবনে সুখ শান্তি নির্ভর করে পারস্পরিক সম্মান, সততা ও দায়িত্ববোধের ওপর। বংশগত মর্যাদা সেখানে খুবই গৌণ। অর্থাৎ বিয়ে করার সময় যদি কেবল পরিবারের নামডাক দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে পরবর্তীতে হতাশার সম্ভাবনা বেড়ে যায়। একইভাবে আত্মীয়তা বাড়ানোর ক্ষেত্রেও চরিত্র গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভালো পরিবার দেখে আত্মীয়তা করি, কিন্তু পরে দেখা যায় সেই সম্পর্কের ভেতরে নেই আন্তরিকতা বা সহানুভূতি। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গবেষণায় বলা হয়েছে, সামাজিক বন্ধনের স্থায়িত্ব নির্ভর করে বিশ্বাসযোগ্যতা ও সহমর্মিতার ওপর। অর্থাৎ যে মানুষ সত্যবাদী, সহানুভূতিশীল ও দায়িত্বশীল, তার সাথে সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। নতুন বন্ধু তৈরির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আজকের তরুণ সমাজ অনেক সময় বাহ্যিক স্ট্যাটাস, টাকা পয়সা বা পারিবারিক পরিচয় দেখে বন্ধুত্ব গড়ে তোলে, কিন্তু বাস্তবে দেখা যায় সংকটের সময় পাশে থাকে সেই মানুষটি যার চরিত্র দৃঢ়। ইউনিভার্সিটি অফ ঢাকার মনোবিজ্ঞান বিভাগের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, সৎ ও ইতিবাচক মানসিকতার বন্ধুদের সাথে থাকলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবন সন্তুষ্টি বাড়ে। চরিত্রভিত্তিক সম্পর্ক মানুষকে নিরাপত্তা ও মানসিক শান্তি দেয়। একজন চরিত্রবান জীবনসঙ্গী সংসারে আস্থা ও ভালোবাসা সৃষ্টি করে, একজন ভালো আত্মীয় পরিবারকে শক্তিশালী করে, আর একজন সৎ বন্ধু জীবনের কঠিন সময়েও পাশে থাকে। বিপরীতে কেবল বংশ বা সামাজিক অবস্থান দেখে গড়া সম্পর্ক অনেক সময় ভঙ্গুর হয়ে যায়, কারণ সেখানে বিশ্বাস ও মূল্যবোধের অভাব থাকে। সবশেষে বলা যায়, সম্পর্ক গড়ার ক্ষেত্রে বংশ নয়, চরিত্রই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। একজন মানুষের প্রকৃত মূল্য তার আচরণ, সততা ও মানবিকতায় নিহিত। তাই বিয়ে, আত্মীয়তা বা বন্ধুত্ব, যেখানেই সম্পর্ক গড়ি না কেন, আমাদের উচিত মানুষের অন্তরের গুণাবলীকে গুরুত্ব দেওয়া। এতে সম্পর্ক হবে দৃঢ়, স্থায়ী এবং সুখময়। কেন স্বামী থাকতে বিবাহিত মহিলারা পরকীয়ায় জড়িয়ে পড়েন? এই প্রশ্নটি খুবই সংবেদনশীল, কিন্তু বাস্তব। সমাজে আমরা প্রায়ই শুনি, সে তো বিবাহিতা, তাহলে কেন পরকীয়া? কিন্তু প্রশ্নটা আসলে এত সরল নয়। মানুষের আচরণ কখনো একক কারণে নির্ধারিত হয় না, বরং এটি আবেগ, সম্পর্ক, সামাজিক চাপ ও মানসিক চাহিদার জটিল মিশ্রণ। চলুন দেখি, বিবাহিত মহিলারা কেন পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তার কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ। মন ১. মনস্তাত্ত্বিক ও আবেগীয় কারণ। আবেগের ঘাটতি। অনেক সময় দেখা যায়, বিবাহের কিছু বছর পর দাম্পত্য জীবনে উত্তেজনা বা আবেগের উষ্ণতা হারিয়ে যায়। স্বামী ব্যস্ত চাকরি, সংসার বা দায়িত্বে, স্ত্রী ধীরে ধীরে একাকিত্ব অনুভব করেন। যখন কেউ বাইরে থেকে তাকে মনোযোগ দেয়, ভালোবাসার কথা বলে, শোনে, তখন তার ভিতরে এক নতুন আবেগ জাগে। নিজের মূল্য পুনরুদ্ধারের ইচ্ছা। বয়স বাড়লে বা সন্তান জন্মের পর অনেক নারী মনে করেন, আমি আর আগের মতো আকর্ষণীয় নই। এই অনিরাপত্তা বোধ থেকে কেউ কেউ পরকীয়ার সম্পর্কে জড়ায়, যাতে নিজের মূল্য বা আকর্ষণীয়তা আবার অনুভব করা যায়। রোমাঞ্চের খোঁজ। দীর্ঘদিনের একঘেয়ে জীবন অনেক সময় মানুষকে উত্তেজনা বা নতুনত্ব খুঁজতে বাধ্য করে। এই মানসিক পরিবর্তন অনেককেই ভুল পথে নিয়ে যায়। ভূমি ২. সামাজিক ও পারিপার্শ্বিক কারণ। সুযোগ ও পরিবেশ।
কর্মক্ষেত্র, সামাজিক অনুষ্ঠান বা অনলাইন যোগাযোগ এই সব জায়গায় ঘনিষ্ঠতা তৈরি হতে পারে, যা ধীরে ধীরে আবেগীয় সংযোগে রূপ নেয়। বন্ধুবৃত্ত ও সামাজিক প্রভাব কখনো দেখা যায় চারপাশের কিছু সম্পর্ক দেখে মানুষ নিজেও কৌতূহলী হয়ে ওঠে। ও যদি পারে, আমি পারব না কেন? এমন মানসিকতা থেকে শুরু হতে পারে ভুলের শুরু। প্রযুক্তির সহজলভ্যতা আজকাল সোশ্যাল মিডিয়া, ইনবক্স বা ভিডিও কল সবকিছুই সহজ করে দিয়েছে গোপন সম্পর্ক তৈরি করতে। যেখানে একসময় শুধু কল্পনা ছিল, এখন সেখানে বাস্তব যোগাযোগ সম্ভব। দাম্পত্য জীবনের সমস্যা যোগাযোগের অভাব যখন স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলাপ বন্ধ হয়ে যায়, তখন দূরত্ব তৈরি হয়। একজন শোনে না, অন্যজন বলতে চায় না। এই নীরবতাই সম্পর্কের ভেতরে ফাঁক তৈরি করে। আবার মানসিক সংযোগও হারিয়ে যায়। এই শূন্যতা কেউ কেউ বাইরের ভালোবাসায় পূরণ করার চেষ্টা করেন। যদি সংসারে শুধু অপমান, রাগ আর অভিযোগ থাকে, তবে একজন মানুষ বাইরের সান্ত্বনার খোঁজে যেতেই পারে। ব্যক্তিগত মনস্তত্ত্ব ও মানসিক প্রবণতা স্বাধীন চেতা স্বভাব কিছু নারী নিজের অনুভূতি বা পছন্দকে অগ্রাধিকার দেন। তাদের কাছে সম্পর্কের নিয়ম বা সামাজিক বাধা ততটা গুরুত্বপূর্ণ নয়। আত্মসংযমের অভাব সবাই জানে কি ঠিক কি ভুল, কিন্তু সবাই তা মানতে পারে না। মানুষের দুর্বল মুহূর্তেই ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কর্মক্ষেত্রে কেউই আপনার বন্ধু নয়। আধুনিক কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে কর্মক্ষেত্র মূলত একটি প্রতিযোগিতামূলক রণক্ষেত্র, যেখানে আবেগ অপেক্ষা দক্ষতা ও কৌশলের মূল্য অনেক বেশি। আপাতদৃষ্টিতে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও মনে রাখা জরুরি যে দিন শেষে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ এবং নিজের ক্যারিয়ারের উত্তরণই সবার প্রধান উদ্দেশ্য। মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের মতে কর্মক্ষেত্রে বন্ধুত্ব নামক বিষয়টি অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে, কারণ এখানে সম্পর্কের ভিত্তি হচ্ছে অভিন্ন স্বার্থ নয়, বরং ব্যবসায়িক প্রয়োজন। যখনই কোনো সুযোগ বা প্রাপ্তির প্রশ্ন আসে, তখনই সেই বন্ধুত্বের মুখোশ খুলে যায় এবং সহকর্মী বা বস প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন। গবেষণায় দেখা গেছে যে কর্মক্ষেত্রে অতিরিক্ত সখ্যতা অনেক সময় পেশাদার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ আজ যে আপনার পরম বন্ধু, পদোন্নতি বা ইনক্রিমেন্টের সময় সেই আপনার প্রধান প্রতিযোগী। কর্মক্ষেত্রের সম্পর্কের সমীকরণ অত্যন্ত নড়বড়ে। আজকের প্রিয় সহকর্মী কালই হয়তো পদের দ্বন্দ্বে চরম শত্রু হয়ে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। নিজের ব্যক্তিগত দুর্বলতা বা গোপন কথা সহকর্মী বা বসের কাছে প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ স্বার্থের সংঘাত তৈরি হওয়া মাত্রই সেই তথ্যগুলো আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে বস বা অধস্তনদের সাথে বন্ধুত্বের চেষ্টা পেশাদার ভারসাম্য নষ্ট করে, যার ফলে কাজের সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হয় এবং গোপনীয় তথ্য ফাঁস হওয়ার মাধ্যমে ক্যারিয়ারে বড় ধরনের ধস নামার সম্ভাবনা তৈরি হয়। আপনার দক্ষতা এবং নিরবিচ্ছিন্ন কর্মস্পৃহাই হোক আপনার একমাত্র বিশ্বস্ত সঙ্গী, যা কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। জীবনে আমরা সবাই কোনো না কোনো সমস্যায় আছি। কেউ ক্যারিয়ার নিয়ে চিন্তিত, কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত, আবার কেউ নিজের চেহারা বা সক্ষমতা নিয়ে হীনমন্যতায় ভুগছে। অথচ একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, এই সমস্যাগুলো ঠিক করার দায়িত্ব কারও নয়, শুধুমাত্র আপনার। আপনি যতই আশেপাশের মানুষকে বলুন, কেউ আপনার সমস্যার গভীরতা বুঝবে না। কিছু মানুষ হয়তো আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু দিন শেষে তাদের জীবন নিয়ে তারা এতটাই ব্যস্ত যে আপনার জন্য তাদের কাছে সময় থাকবে না। আমরা প্রায়ই ভাবি কেউ এসে আমাদের জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আপনার জন্য সময় নষ্ট করবে না। এই পৃথিবী স্বার্থপর, এখানে সবাই নিজের স্বার্থ দেখছে। তাই অন্য কারো দিকে তাকিয়ে থাকার চেয়ে নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে বের করা সবচেয়ে ভালো। আপনার সমস্যা কিভাবে ঠিক করবেন? ১. নিজের সমস্যা চিনতে শিখুন। কেউ আপনাকে এসে বলবে না, এই জিনিসটা তোমার জীবনে ভুল। আপনাকেই বুঝতে হবে কোথায় আপনি আটকে আছেন। নিজেকে সময় দিন, চিন্তা করুন। ২. দুঃখ নিয়ে পড়ে থাকবেন না। সমস্যা সবার জীবনে আছে। যারা এগিয়ে যাচ্ছে তারা দুঃখে ডুবে না থেকে কাজ করছে। নিজের উপর দয়া করা বন্ধ করুন। ৩. ছোট ছোট পদক্ষেপ নিন। একদিনে সব ঠিক করা সম্ভব নয়। আপনার সমস্যা যত বড়ই হোক, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। সময়ের সাথে সাথে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। ৪. অন্যের সাথে তুলনা করবেন না।
তুলনা করা মানেই নিজের কষ্ট বাড়ানো। আপনি জানেন না অন্যের জীবনে কি কি সমস্যা আছে। আপনার নিজের গতিতে এগিয়ে যান। ৫. ডিসিপ্লিন মেনে চলুন। কিছু সমস্যা শুধু ডিসিপ্লিনের মাধ্যমে ঠিক করা সম্ভব। সকালে উঠুন, নিজের কাজ ঠিকভাবে করুন এবং প্রতিদিন কিছু না কিছু শিখুন। ৬. অভ্যাস বদলান। যে অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে সেগুলো চিহ্নিত করুন, ধীরে ধীরে সেগুলো বদলান। রিমেম্বার, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, ইটস অল অন ইউ। জীবনে আমরা সবাই কোনো না কোনো সমস্যায় আছি। কেউ ক্যারিয়ার নিয়ে চিন্তিত, কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত, আবার কেউ নিজের চেহারা বা সক্ষমতা নিয়ে হীনমন্যতায় ভুগছে। অথচ একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, এই সমস্যাগুলো ঠিক করার দায়িত্ব কারও নয়, শুধুমাত্র আপনার। আপনি যতই আশেপাশের মানুষকে বলুন, কেউ আপনার সমস্যার গভীরতা বুঝবে না। কিছু মানুষ হয়তো আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু দিন শেষে তাদের জীবন নিয়ে তারা এতটাই ব্যস্ত যে আপনার জন্য তাদের কাছে সময় থাকবে না। আমরা প্রায়ই ভাবি কেউ এসে আমাদের জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আপনার জন্য সময় নষ্ট করবে না। এই পৃথিবী স্বার্থপর, এখানে সবাই নিজের স্বার্থ দেখছে। তাই অন্য কারো দিকে তাকিয়ে থাকার চেয়ে নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে বের করা সবচেয়ে ভালো। আপনার সমস্যা কিভাবে ঠিক করবেন? ১. নিজের সমস্যা চিনতে শিখুন। কেউ আপনাকে এসে বলবে না, এই জিনিসটা তোমার জীবনে ভুল। আপনাকেই বুঝতে হবে কোথায় আপনি আটকে আছেন। নিজেকে সময় দিন, চিন্তা করুন। ২. দুঃখ নিয়ে পড়ে থাকবেন না। সমস্যা সবার জীবনে আছে। যারা এগিয়ে যাচ্ছে তারা দুঃখে ডুবে না থেকে কাজ করছে। নিজের উপর দয়া করা বন্ধ করুন। ৩. ছোট ছোট পদক্ষেপ নিন। একদিনে সব ঠিক করা সম্ভব নয়। আপনার সমস্যা যত বড়ই হোক, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। সময়ের সাথে সাথে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। ৪. অন্যের সাথে তুলনা করবেন না। তুলনা করা মানেই নিজের কষ্ট বাড়ানো। আপনি জানেন না অন্যের জীবনে কি কি সমস্যা আছে। আপনার নিজের গতিতে এগিয়ে যান। ৫. ডিসিপ্লিন মেনে চলুন। কিছু সমস্যা শুধু ডিসিপ্লিনের মাধ্যমে ঠিক করা সম্ভব। সকালে উঠুন, নিজের কাজ ঠিকভাবে করুন এবং প্রতিদিন কিছু না কিছু শিখুন। ৬. অভ্যাস বদলান। যে অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে সেগুলো চিহ্নিত করুন, ধীরে ধীরে সেগুলো বদলান। রিমেম্বার, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, ইটস অল অন ইউ। যেসব কারণে মধ্যবিত্তরা বড়লোক হতে পারেন না। সমাজের সবচেয়ে পরিশ্রমী এবং স্বপ্নবাজ শ্রেণী হল মধ্যবিত্ত। তারা শিক্ষা, চাকরি, সামাজিক মর্যাদা ও স্থিতিশীল জীবনকে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা হল, দীর্ঘদিন পরিশ্রম করেও অধিকাংশ মধ্যবিত্ত আর্থিকভাবে ধনী শ্রেণীতে পৌঁছাতে পারে না। অর্থনীতিবিদদের মতে আয়ের পরিমাণ নয়, বরং অর্থ ব্যবস্থাপনার ধরনই মূল সম্পদ গঠনের নির্ধারক। পূর্বে ধারণা ছিল আয় বাড়লেই মানুষ ধনী হবে, কিন্তু আধুনিক গবেষণা দেখাচ্ছে জীবনধারা ও মানসিকতা বড় বাধা হয়ে দাঁড়ায়। মধ্যবিত্তরা সাধারণত নিরাপদ জীবন চায়, ঝুঁকি নিতে ভয় পায় এবং স্থায়ী চাকরির ওপর নির্ভরশীল থাকে। ফলে সম্পদ তৈরির সুযোগ সীমিত হয়ে যায়। অনেক সময় তারা নিজেদের বাস্তব সামর্থ্যের চেয়ে বেশি সামাজিক ইমেজ ধরে রাখতে চেষ্টা করে। গবেষক টমাস স্ট্যানলি তার গবেষণায় দেখিয়েছেন, যারা ধনী হয়েছেন তারা আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচ বাড়াননি। অথচ মধ্যবিত্তরা আয় একটু বাড়লেই নতুন ফোন, ব্র্যান্ডের পোশাক বা বিলাসী জীবন শুরু করে। মধ্যবিত্তদের বড় একটি সমস্যা হল শো অফ সংস্কৃতি। তারা যতটা সমৃদ্ধ তার চেয়ে বেশি সমৃদ্ধ দেখাতে চায়। সামাজিক অনুষ্ঠানে, ফেসবুকে কিংবা আত্মীয়দের সামনে নিজের অবস্থান প্রমাণের চাপ তাদের অপ্রয়োজনীয় ব্যয়ে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল সঞ্চয় ও বিনিয়োগে অনাগ্রহ। বিহেভিয়ারাল ফাইন্যান্স গবেষণা বলছে, মধ্যবিত্তরা ভবিষ্যতের নিরাপত্তার চেয়ে বর্তমান স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেয়। আয় বাড়লে তারা প্রথমে জীবনযাত্রার মান বাড়ায়, সঞ্চয় নয়। অনেকেই মনে করে বাড়ি, গাড়ি বা দামি জিনিস কেনাই সম্পদ তৈরি, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে দায়, লায়াবিলিটি, সম্পদ নয়। হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষণা অনুযায়ী ধনী মানুষরা আয়ের একটি বড় অংশ বিনিয়োগে রাখে, আর মধ্যবিত্তরা ভোগে ব্যয় করে। ব্র্যান্ডের প্রতি অতিরিক্ত আকর্ষণও তাদের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। সামাজিক মর্যাদা রক্ষার জন্য অপ্রয়োজনীয় ব্যয় দীর্ঘমেয়াদে মূলধন গঠনের সুযোগ নষ্ট করে।
এছাড়া অধিকাংশ মধ্যবিত্ত একক আয়ের ওপর নির্ভরশীল থাকে এবং বিকল্প আয়ের উৎস তৈরি করে না। উদ্যোক্তা হওয়ার ভয়, ব্যর্থতার আশঙ্কা এবং সামাজিক নিরাপত্তার মানসিকতা তাদের সীমাবদ্ধ করে রাখে। বর্তমান সময়ে যৌথ পরিবার পুরুষের জন্য আশীর্বাদ হলেও নারীর জন্য অভিশাপ। যৌথ পরিবার আমাদের উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পারিবারিক কাঠামো, যেখানে একসাথে একাধিক প্রজন্ম বসবাস করে। এটি পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও সামাজিক বন্ধন হিসেবে বিবেচিত হয়। অনেক ক্ষেত্রে পুরুষদের জন্য এই কাঠামো আশীর্বাদ স্বরূপ, কারণ তারা পরিবার থেকে মানসিক ও সামাজিক সহায়তা পান। তবে একই পরিবার ব্যবস্থা নারীদের জন্য সবসময় সমান সুবিধা নিয়ে আসে না। বরং ভারত ও বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যৌথ পরিবারে নারীরা অধিক দায়িত্ব ও সীমাবদ্ধতার মধ্যে থাকেন। ফলে এই কাঠামো নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে। যৌথ পরিবারে পুরুষরা সাধারণত অর্থ উপার্জনের দায়িত্ব পালন করলেও অন্যান্য পারিবারিক দায়িত্ব থেকে অনেকটাই মুক্ত থাকেন। এর ফলে তারা কর্মক্ষেত্রে বেশি সময় ও মনোযোগ দিতে পারেন এবং পরিবারের অন্য সদস্যের সহায়তায় মানসিক চাপও তুলনামূলক কম থাকে। বাংলাদেশে পরিচালিত গবেষণায় মেহনাজ আক্তার ও সুলতান মাহমুদ ২০২৫ দেখা যায় যে পরিবার থেকে সহায়তা পেলে কর্মজীবী মানুষের চাপ কমে, যা পুরুষদের ক্ষেত্রে বেশি কার্যকরভাবে প্রতিফলিত হয়। অন্যদিকে নারীদের বাস্তবতা ভিন্ন। তাদের একই সাথে রান্না, সন্তান লালন-পালন, বয়স্কদের দেখাশোনা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হয়। ভারতের গবেষক মুদ্দান গৌড়া পাটিল তার গবেষণায় দেখিয়েছেন, যৌথ পরিবারের নারীদের মানসিক চাপ ও ক্লান্তি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। বিশেষ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে অফিস ও সংসারের দ্বৈত দায়িত্ব তাদের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। একইভাবে বাংলাদেশের গবেষক কামরুন নাহার কলি ও তার সহকর্মীদের ২০২৫ গবেষণায় উঠে এসেছে যে যৌথ পরিবারে বসবাসরত নারীরা অনেক সময় নিজের মতামত প্রকাশে বাধার সম্মুখীন হন এবং ব্যক্তিগত স্বাধীনতা সীমিত থাকে। এর ফলে তাদের আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া যৌথ পরিবারের নারীদের প্রতি সামাজিক প্রত্যাশা অনেক বেশি থাকে। তাদেরকে সহনশীল, ত্যাগী ও সবসময় মানিয়ে নেবার মানসিকতা রাখতে হয়। ফলে তাদের ব্যক্তিগত ইচ্ছা, স্বপ্ন এবং কেরিয়ার অনেক সময় পিছিয়ে পড়ে। অপরদিকে পুরুষরা তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করেন। এই বৈষম্যই প্রমাণ করে যে একই পরিবার ব্যবস্থা পুরুষের জন্য সুবিধাজনক হলেও নারীর জন্য অনেক ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে ওঠে। যৌথ পরিবার নিজে খারাপ নয়, বরং এর কার্যপ্রণালী ও মানসিকতাই নির্ধারণ করে এটি আশীর্বাদ না অভিশাপ। যদি পরিবারের দায়িত্ব সমানভাবে বণ্টন করা হয়, নারীর মতামতকে সম্মান দেওয়া হয় এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়, তবে যৌথ পরিবার সবার জন্যই সুখের জায়গা হতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা এই কাঠামো থেকে বেশি সুবিধা পান, আর নারীরা বহন করেন অধিক দায়িত্ব ও মানসিক চাপ। তাই সময় এসেছে যৌথ পরিবারকে নতুনভাবে গড়ে তোলার, যেখানে সমতা, সম্মান ও সহানুভূতি থাকবে সবার জন্য। গরিব কেন সারা জীবন গরিব থাকে? আয় সাধারণত ৩ ধরনের হয়: অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম। ১. অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন, যেমন চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকুই আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে, কিন্তু যদি আপনি দোকানে না যান তাহলে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, অ্যাক্টিভ ইনকামে আপনি একসময় সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধনসম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। ২. প্যাসিভ ইনকাম।
প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন, কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন, সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, এ সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন। এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থকষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন। অতিরিক্ত ভালো মানুষদেরই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ তারা না বলতে জানে না। তুমি কি খেয়াল করেছ, যারা সবসময় ভালো থাকতে চায়, সবাইকে খুশি রাখতে চায়, সবাইকে সাহায্য করতে চায়, শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়? কারণ এই পৃথিবীটা শুধু ভালো মানুষদের জন্য না, এখানে মানুষ সুযোগও খোঁজে। যখন তুমি সবসময় নরম থাকো, মানুষ ধরে নেয় তুমি কখনো প্রতিবাদ করবে না। তোমার দয়া তাদের কাছে দুর্বলতা হয়ে যায়। তারা তোমার সময় নেয়, তোমার এনার্জি নেয়, কিন্তু বিনিময়ে কিছুই দেয় না। ধীরে ধীরে কি হয় জানো, তুমি নিজের ইচ্ছাগুলো চাপা দিতে শুরু করো, নিজের প্রয়োজনগুলো ছোট মনে হয়, নিজেকেই অবহেলা করতে শেখো, আর একসময় তোমার নিজের কাছেই তোমার মূল্য কমে যায়। ভেতরে জমে ওঠে চাপ। তুমি কষ্ট পাও কিন্তু বলো না, রাগ হয় কিন্তু দেখাও না। এই চেপে রাখা আবেগগুলো একসময় ক্লান্তি, হতাশা আর মানসিক অশান্তিতে পরিণত হয়। সবচেয়ে বড় ভুলটা কোথায়? তুমি ভাবো ভালো থাকলে সবাই ভালো থাকবে, কিন্তু বাস্তবতা হলো সবাই তোমার ভালোটা বুঝবে না। যা সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য দেয় না। তাই বদলটা দরকার। খারাপ হওয়া না, কিন্তু অন্ধভাবে ভালোও না। অ্যাসার্টিভ হও, যেখানে দরকার না বলো, নিজের সময়ের মূল্য দাও। সবার জন্য নিজেকে উজাড় করে দিও না। যারা শুধু প্রয়োজনের সময় আসে তাদের চিনতে শেখো। মনে রেখো, নিজেকে বাঁচানো স্বার্থপরতা না, এটা প্রয়োজন। শেষ কথা, সোজা গাছ আগে কাটা পড়ে, আর অতিরিক্ত নরম মানুষরাই আগে ভেঙে যায়। তাই ভালো থাকো, কিন্তু নিজের সীমা রেখো। সবচেয়ে ভয়ঙ্কর অবহেলা হল পাশে থেকেও দূরে থাকা। অনেকেই ভাবে অবহেলা মানে কাউকে এড়িয়ে চলা, কথা না বলা বা একেবারে দূরে সরে যাওয়া। কিন্তু সত্যিটা আরও গভীর। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ পাশে থেকেও তোমাকে অনুভব করায় না। সে আছে কিন্তু নেই। সে কথা বলে কিন্তু মন দিয়ে না। সে সম্পর্ক রাখে কিন্তু দায়িত্ব নেয় না। এই ধরনের অবহেলা দেখা যায় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে ভেঙে দেয়। তুমি ভাবতে থাকো, সমস্যাটা কি আমার? আমি কি কম কিছু দিচ্ছি? কিন্তু আসল সমস্যা সেখানে না। সমস্যা হল তোমাকে অর্ধেকভাবে রাখা হচ্ছে। কেউ তোমাকে পুরোপুরি ধরেও না, আবার ছেড়েও দেয় না। তুমি যেতে চাইলে বাধা দেয়, কিন্তু থাকতে চাইলে মূল্য দেয় না। এটা ভালোবাসা না, এটা এক ধরনের মানসিক বন্দিত্ব। এই অবহেলার সবচেয়ে খারাপ দিক হল এটা প্রমাণ করা যায় না, কারণ বাইরে থেকে সব ঠিকই দেখায়, কিন্তু ভেতরে ভেতরে একটা মানুষ নিঃশব্দে ভেঙে যায়। অনীহাও অবহেলার একটা রূপ।
যখন হঠাৎ আগ্রহ কমে যায়, যখন আগের মতো গুরুত্ব থাকে না, যখন উপস্থিতি থাকলেও অনুভূতি থাকে না, সেটাই আসল দূরত্ব। শেষ কথা, যে মানুষ তোমাকে স্পষ্টভাবে চায় না, সে তোমাকে ধীরে ধীরে হারিয়ে ফেলবে। আর যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয় কিন্তু ছাড়তেও দেয় না, সেটা থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস। মস্তিষ্ক যত কম কাজ করে, পারফরমেন্স তত ভালো হয়। রেগে যাবেন না, চলুন বিষয়টা বুঝে দেখি। আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যে একটা কাজ শুরু করবেন বলে ভাবছেন, কিন্তু চিন্তা করতে করতে দিন পার হয়ে যাচ্ছে? হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা নতুন কোনো স্কিল শিখবেন। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করছেন, হাজারটা ভিডিও দেখছেন, সেরা প্ল্যানটা খুঁজছেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটাই আর শুরু করা হচ্ছে না। আপনার এই অস্থিরতার নামই হল অ্যানালিসিস প্যারালিসিস, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করতে করতে আপনি কার্যত পঙ্গু হয়ে যাচ্ছেন। গল্পের প্রথম টুইস্টটা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের আজকের এই আধুনিক সমস্যার সমাধান লুকিয়ে আছে ৪০০ বছর আগের সামুরাইদের তলোয়ারের ধারালো এজে। বিখ্যাত সামুরাই মিয়ামোতো মুসাশি এক অদ্ভুত দর্শন শিখিয়েছিলেন, যাকে বলা হয় মুশিন বা মনহীন মন। এটা শুনতে রহস্যময় মনে হলেও এর আসল মানেটা খুব প্র্যাকটিক্যাল। মুসাশি বলতেন, যুদ্ধের ময়দানে যখন আপনার সামনে শত্রু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন যদি আপনি চিন্তা করেন আমি কোন দিক থেকে কোপ দেব, বা সে যদি আমাকে এভাবে মারে তবে আমি কি করব, তবে নিশ্চিত থাকুন ওই মুহূর্তেই আপনি শেষ। কারণ চিন্তা করতে গেলেই আপনার শরীরের রিফ্লেক্স বা স্বয়ংক্রিয় ক্ষমতা কমে যায়। মুসাশির দর্শন ছিল চিন্তা নয়, সরাসরি অ্যাকশন। গল্পের পরের টুইস্টটা আরও গভীর। এমিলি কার্টার নামের এক মেয়ের কথা চিন্তা করুন। সে তার কাজে খুবই পারদর্শী ছিল, কিন্তু সে কোনো বড় সুযোগ নিতে পারত না, কারণ সে সবকিছুর একটা গ্যারেন্টি, দ্য সার্টেনিটি খুঁজত। একবার তার জাপানি পার্টনার তাকে একটা বড় ব্যবসার অফার দিলেন। এমিলি বরাবরের মতো বলল, আমি একটু ভেবে জানাই। সে ২ সপ্তাহ ধরে ডায়েরি কাটাকাটি করল, লাভ ক্ষতির হিসেব মেলালো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারল না। তখন এমিলিকে একটা অসামান্য কথা বলেছিলেন। তিনি বললেন, এমিলি, আপনি আসলে নিশ্চয়তা খুঁজছেন, কিন্তু দুনিয়াতে নিশ্চয়তা বলে কিছু নেই। আপনার শুধু দরকার স্পষ্টতা, অর্থাৎ আপনার পুরো যাত্রা দেখার দরকার নেই, শুধু পরের পদক্ষেপটা কি হবে সেটুকুই যথেষ্ট। এখানেই বিজ্ঞানের এক অদ্ভুত খেলা আছে। আধুনিক নিউরোসায়েন্স বলছে, আমরা যখন কোনো কাজে সেরা পারফর্ম করি, যাকে আমরা ফ্লো স্টেট বলি, তখন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা চিন্তা করার অংশ আসলে শান্ত হয়ে যায়। সার্জন, অ্যাথলিট বা আর্টিস্টরা যখন অসাধারণ কিছু করেন, তারা চিন্তা করে করেন না, তারা করেন তাদের অর্জিত দক্ষতা দিয়ে। মুশিন মানে হল সেই ভয়েড বা শূন্যতা তৈরি করা, যেখানে আপনার অতিরিক্ত চিন্তা আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে না। গল্পের সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? এই মুশিন বা চিন্তাহীন অবস্থা অর্জন করা কোনো নতুন কিছু শেখা নয়, বরং এটা একটা আনলার্নিং। খেয়াল করে দেখুন তো, ছোট বাচ্চারা যখন খেলে, তারা কিন্তু চিন্তা করে না যে তাদের খেলনাটা নিখুঁত কিনা, তারা স্রেফ খেলে। আমরা বড় হওয়ার সাথে সাথে পারফেক্ট হওয়ার লোভে নিজেদের চিন্তার কারাগারে বন্দী করে ফেলেছি। তাহলে সমাধান কি? সমাধান হলো অপেক্ষা করা বন্ধ করুন। আপনি যদি কোনো কাজে আটকে থাকেন, তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটা ছোট পদক্ষেপ নিন। সেটা হতে পারে একটা ফোন কল, একটা ইমেল বা স্রেফ একটা খসড়া তৈরি করা। নিখুঁত হওয়ার চিন্তা ঝেড়ে ফেলুন। ভুল হবে, হোক না। সামুরাইরা বলতেন, ভুল হলো একটা ফিডব্যাক। আপনি যত বেশি ভুল করে তা থেকে শিখবেন, আপনার দক্ষতা তত বেশি অটোমেটিক হয়ে যাবে। আপনার স্বাধীনতা আসলে নিখুঁত প্ল্যানের মধ্যে নেই, আপনার স্বাধীনতা আছে কাজ শুরু করার মধ্যে। তাই এখন এই স্ক্রোলিং বন্ধ করে নিজের সেই থমকে থাকা লক্ষ্যটার দিকে এক পা বাড়ান। আপনার ব্রেনকে একটু ছুটি দিন, আর আপনার হাতকে কাজ করতে দিন। সামুরাই তলোয়ারের মতো নিজেকে শানিত করতে প্রস্তুত তো? আজ থেকেই ওভারথিঙ্কিং বন্ধ করে অ্যাকশন মুডে চলে আসুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই।
জীবন বদলাতে চাইলে টাকা, সময় আর ঝুঁকি এই তিনটাকে আয়ত্তে আনতেই হবে। জীবনে সফল হতে সবাই চায়, কিন্তু খুব কম মানুষই বোঝে সাফল্য আসলে তিনটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে: মানি ম্যানেজমেন্ট, সময় ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। এই তিনটি যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে জীবন নিজেই তোমার দিকে ঘুরে দাঁড়াবে। টাকা ম্যানেজমেন্ট। টাকা না, অভ্যাস গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে বেশি টাকা থাকলেই জীবন ঠিক হয়ে যাবে। আসলে ব্যাপারটা উল্টো। যার টাকা কম কিন্তু হিসাব আছে, সে এগিয়ে যাবে। আর যার টাকা বেশি কিন্তু পরিকল্পনা নেই, সে একসময় শূন্য হয়ে যাবে। তুমি যতই আয় করো না কেন, খরচের হিসেব রাখো, অপ্রয়োজনীয় খরচ কেটে দাও, কিছু অংশ সঞ্চয় করো আর ছোট ছোট ইনভেস্টমেন্ট শিখো। মনে রাখো, টাকা তোমার দাস হওয়া উচিত, তুমি টাকার না। সময় ম্যানেজমেন্ট সফলদের গোপন অস্ত্র। প্রতিদিন তোমার কাছে ২৪ ঘন্টা আসে, ঠিক যেমনটা পৃথিবীর সবচেয়ে সফল মানুষের কাছেও আসে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হল কে সময়কে কিভাবে ব্যবহার করছে। সময় নষ্ট করার কিছু লক্ষণ: অকারণে মোবাইল স্ক্রল করা, কাজ ফেলে রাখা, লক্ষ্যহীন দিন কাটানো। সময়কে কাজে লাগানোর উপায়: দিনের শুরুতে একটা প্ল্যান করো, গুরুত্বপূর্ণ কাজ আগে করো, আর না বলতে শিখো অপ্রয়োজনীয় জিনিসে। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই প্রতিটা মিনিটকে মূল্য দাও। রিস্ক ম্যানেজমেন্ট ভয় না, বুদ্ধি দিয়ে চলা। জীবনে ঝুঁকি থাকবেই, কিন্তু বোকামি করে ঝুঁকি নেওয়া আর বুদ্ধি দিয়ে ঝুঁকি নেওয়া, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রিস্ক ম্যানেজমেন্ট মানে আগে চিন্তা করা, পরে সিদ্ধান্ত নেওয়া। সবকিছু এক জায়গায় ইনভেস্ট না করা, হারলে কতটা ক্ষতি হবে সেটা আগে ভাবা। যে মানুষ ঝুঁকি নিতে জানে কিন্তু নিজেকে সুরক্ষিত রাখে, সেই মানুষই বড় হয়। জীবনটা একটা গেমের মতো, যেখানে টাকা তোমার রিসোর্স, সময় তোমার সুযোগ আর রিস্ক তোমার পরীক্ষা। তুমি যদি এই তিনটাকে ঠিকভাবে সামলাতে পারো, তাহলে তুমি শুধু টিকে থাকবে না, তুমি জিতবে। আজ থেকেই শুরু করো। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সফলতার গল্প হয়ে দাঁড়াবে। সমাজ খুব সহজে রায় দিয়ে দেয়, দেহ ব্যবসায়ী খারাপ। হ্যাঁ, এই পেশা নিয়ে নৈতিক প্রশ্ন আছে, বিতর্ক আছে। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি, সব খারাপের মাপকাঠি কি এক? দেহ ব্যবসায় অন্তত একটা বিষয় স্পষ্ট: লেনদেনটা খোলামেলা, অর্থের বিনিময় শারীরিক সম্পর্ক। এখানে আবেগের নাটক নেই, মিথ্যা ভালোবাসার গল্প নেই, ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ঠকানো নেই। অনেক ক্ষেত্রেই এই পথে যারা যায়, তারা শখে যায় না। পরিস্থিতি, দারিদ্র্য, প্রতারণা, পারিবারিক ভাঙন তাদের ঠেলে দেয়। সমাজ তাদের দিকে আঙুল তোলে, কিন্তু তাদের পেছনের গল্প জানতে চায় না। এবার আসি মন ব্যবসায়। কারো অনুভূতিকে হাতিয়ার বানানো, ভালোবাসার অভিনয় করে স্বার্থ হাসিল করা, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে অর্থ বা সুবিধা নেওয়া, এগুলো কি কম অন্যায়? এখানে শরীর নয়, সরাসরি আঘাত লাগে হৃদয়ে। একজন মানুষ যখন সত্যিকারের বিশ্বাস নিয়ে সম্পর্ক গড়ে আর অন্যজন সেটাকে ব্যবহার করে, তখন সেই ভাঙনের শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভিতরে ভিতরে একটা মানুষ চূর্ণ হয়ে যায়। দেহের ক্ষত হয়তো ওষুধে সেরে যায়, কিন্তু মনের ক্ষত? বিশ্বাস ভেঙে গেলে, আত্মসম্মান ভেঙে গেলে, নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা হারালে, সেই ক্ষত অনেক সময় সারা জীবন বহন করতে হয়। একজন প্রতারিত মানুষ ভবিষ্যতের সব সম্পর্ককেই সন্দেহের চোখে দেখে। ভালোবাসা শব্দটাই তার কাছে ভয়ের হয়ে যায়। আমরা শরীরের ব্যবসাকে ঘৃণা করি, কিন্তু মনের ব্যবসাকে অনেক সময় চালাকি, স্মার্টনেস বা টাইম পাস বলে হালকা করি। অথচ সমাজে ভাঙা পরিবার, ডিপ্রেশন, আত্মহত্যা, অবিশ্বাস, এর পেছনে এই আবেগের প্রতারণা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই পোস্ট কারো পক্ষে কথা বলার জন্য নয়, বরং প্রশ্ন তোলার জন্য। আমরা কি শুধু চোখে দেখা পাপকে বিচার করি আর অদৃশ্য ক্ষতকে এড়িয়ে যাই? ভালোবাসা কোনো খেলার জিনিস না, বিশ্বাস কোনো পণ্যের মতো কেনা বেচার জিনিস না। সমাজ সত্যিকারের সুস্থ হবে তখনই, যখন আমরা শরীরের শোষণের পাশাপাশি মনের শোষণকেও সমানভাবে ঘৃণা করব।
কারণ শেষ পর্যন্ত শরীরের ক্ষত হয়তো লুকোনো যায়, কিন্তু মনের দাগ মানুষকে বদলে দেয়। তাই বলা যায় দেহ ব্যবসায়ী নারীর থেকে মন ব্যবসায়ী নারী অনেক ভয়ঙ্কর। ডিভোর্স। জীবনটা আসলে খুব সহজ, কিন্তু সংসারটা ভয়ঙ্কর কঠিন, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায়। আর এই কষ্টটা যেন শুধু মেয়েদেরই ভোগ করতে হয়। ছেলেরা যেখানে একটু স্বাধীনভাবে চলতে পারে, সেখানে একটা মেয়েকে বিয়ের পর থেকে পুরো পরিবারের, আত্মীয় স্বজনের, এমনকি পাড়া প্রতিবেশীরও মন জুগিয়ে চলতে হয়। গ্রামের সংস্কৃতিটাই এমন। নতুন বউয়ের উপর সবার প্রচণ্ড এক্সপেকটেশন থাকে। রান্না, ঘরকন্না, শাশুড়ির সেবা, দেবর ননদের খেয়াল রাখা, সবকিছুতেই তাকে পারফেক্ট হতে হবে। কিন্তু বউয়ের যেন কোনো এক্সপেকটেশন রাখার অধিকার নেই। এটাই আমাদের সংস্কৃতি। একটা মেয়ে যেন শুধু দিতেই জন্মেছে, নিতে নয়। আচ্ছা, এবার আসল কথাটা বলি। বিয়ের ক্ষেত্রে প্রেম করে বিয়ে করুন অথবা ঘটকের মাধ্যমে, সেটা বড় বিষয় নয়। সাইকোলজিক্যালি দেখতে গেলে বিয়ের পর প্রায় ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সংসারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, অভিমান লেগেই থাকে। কারণ আপনি একটা সম্পূর্ণ অচেনা মানুষকে বিয়ে করেছেন। আর যদি চেনা হয়েও থাকে, দূর থেকে তার হাসি, কথা, স্বপ্ন এসব দেখেছেন। কিন্তু তার রাগ, অভ্যাস, ছোট ছোট পছন্দ, অপছন্দ, সীমাবদ্ধতা এগুলো তো জানতেন না। এই ১৮ মাস সময় লাগে একে অপরকে সত্যিকারের চেনার। তারপরেই সংসারটা ধীরে ধীরে নিউট্রাল হয়, স্বাভাবিক হয়। কিন্তু যদি ১৮ মাস পার হয়ে যাওয়ার পরও প্রতিদিন অশান্তি লেগে থাকে, যদি দুজনের মধ্যে কোনো বনিবনা না হয়, যদি একে অপরের কথা, অনুভূতি, স্বপ্ন কেউই বুঝতে না চায়, তখনই আপনি সেপারেশন বা ডিভোর্সের কথা ভাবতে পারেন। মেরে পেয়ারে ভাই অর বেহনা। কিন্তু মনে রাখবেন, যে কোনো সম্পর্কই টিকে থাকে শুধুমাত্র যখন দুজনেই তা টিকিয়ে রাখতে চায়। একজন একা চেষ্টা করলে কিছুই হয় না। তবে ডিভোর্সের আগে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই। যে মেয়ে স্বাবলম্বী, ইন্ডিপেন্ডেন্ট, তার তো কোনো ঠেকা পড়ে নাই আপনার মায়ের খাওয়ার পরও আপনার সংসার করবে। সে চাইলে চলে যেতে পারে। কিন্তু যে মেয়ে আপনার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, যার কোনো আলাদা আয় নেই, যে শুধু স্বামী আর সংসারের উপর নির্ভর করে আছে, দয়া করে তার উপর কখনো জুলুম করবেন না। মারধর, মানসিক নির্যাতন, অত্যাচার এগুলো কখনোই সমাধান নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে মধুর সম্পর্ক। সমস্যা হলে দুজনে সরাসরি বসে কথা বলুন। চিৎকার চেঁচামেচি নয়, কোনো অভিযোগ নয়। একজন আরেকজনের ভালো লাগা, মন্দ লাগা বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারটা বোঝেন, সেও আপনারটা বুঝবে। এভাবেই সম্পর্ক মজবুত হয়। কর্ম বড় নাকি ভাগ্য? দেবর্ষী নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবান বিষ্ণুকে প্রণাম জানালেন। নারদ শ্রীহরিকে বললেন, প্রভু, পৃথিবীতে এখন আপনার প্রভাব কমে যাচ্ছে। যারা ধর্মের পথে চলছে তারা ভালো ফল পাচ্ছে না, আর যারা পাপ করছে তাদেরই মঙ্গল হচ্ছে। শ্রীহরি বললেন, এমনটা নয় দেবর্ষী, যা হচ্ছে তা সব নিয়তি অনুযায়ীই হচ্ছে। নারদ তখন একটি ঘটনার কথা উল্লেখ করলেন। নারদ মুনি যা দেখেছিলেন। নারদ একটি জঙ্গলের পাশ দিয়ে আসার সময় দেখলেন একটি গরু কাদায়, অর্থাৎ দল দলে আটকে আছে। ঠিক সেই সময় সেখান দিয়ে একজন চোর যাচ্ছিল। সে গরুটিকে সাহায্য না করে উল্টো তার ওপর পা দিয়ে কাদা পার হয়ে চলে গেল। সামনে গিয়ে চোরটি মোহর ভর্তি একটি সোনার থলি পেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে একজন বৃদ্ধ সাধু যাচ্ছিলেন। তিনি নিজের সব শক্তি দিয়ে গরুটিকে কাদা থেকে উদ্ধার করলেন। কিন্তু উদ্ধার করার ঠিক পরই সাধুটির সামনে যেতেই একটি গর্তে পড়ে গিয়ে আঘাত পেলেন। নারদ প্রশ্ন করলেন, প্রভু, এটি কেমন বিচার? ভগবান বিষ্ণু স্মিত হেসে উত্তর দিলেন, যে চোরটি গরুর ওপর পা দিয়ে পালিয়ে গিয়েছিল, তার ভাগ্যে আসলে একটি বিশাল গুপ্ত ধন পাওয়ার কথা ছিল। কিন্তু তার এই পাপের কারণে সে কেবল সামান্য কিছু মোহর পেল। অন্যদিকে সাধুটির ভাগ্যে ওই সময় মৃত্যু লেখা ছিল, কিন্তু গরুটিকে বাঁচানোর ফলে অর্জিত পুণ্য তার মৃত্যুকে একটি ছোট আঘাতে রূপান্তর করে দিয়েছে। মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। আমাদের সততা এবং ভালো কাজ প্রতিকূল ভাগ্যকেও বদলে দিতে পারে।
তাই ফলাফল নিয়ে চিন্তা না করে সর্বদা সুকর্ম করে যাওয়া উচিত। একমাত্র মানুষই কর্মের মাধ্যমেই ভাগ্য পরিবর্তন সম্ভব।